সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্ষমতার এবং ক্ষমতার চেয়ারগুলোর অসাধারণ একটি কারিশমা রয়েছে। এই চেয়ারগুলোতে যারাই বসেন তারা কখনোই নিজেদের ভুল দেখতে পান না। গত 10 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, প্রায় 10 মাস হয়ে যাচ্ছে। এই 10 মাসে তারা যে আদতে দেশের জন্য কিছুই করতে পারেনি, দেশকে একটা সঠিক দিকে নিয়ে যাইতে পারেনি, রাজনৈতিক ঐক্য ধরে রাখতে পারেনি, সরকারি সবগুলো প্রতিষ্ঠানকে একসঙ্গে এক সুতোয় বেঁধে এগিয়ে যেতে পারেনি। এই চরম ব্যর্থতার পরিচয় যে তারা এর মধ্য দিয়ে দিয়েছে, তারা তাদের ভুলটি চোখে দেখতে পাচ্ছে না। এখন যখন নানান কিছুর পর তারা একেবারে ধরাশায়ী হয়ে পড়েছে, ধরা খেয়ে গেছে, তখন আইসা প্রধান উপদেষ্টা বলছেন তিনি পদত্যাগ করবেন। পদত্যাগের নাকি তিনি এক ধরনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তো ভালো কথা, তিনি পদত্যাগ করবেন। এখন পদত্যাগ থেকে রক্ষা পাইতে হইলে তিনি তার মতো করে কাজ করবেন, কেউ যাতে এখানে বাধা না দেয়। সরকারের দিক থেকে একটা উপদেষ্টা পরিষদের বৈঠকের পর একটা বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে নতুন করে স্রেফ একটা হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি বাধা দেওয়া হয় তাহলে তারা সবকিছু প্রকাশ করে দেবেন, জনগণকে নিয়ে তারা হয়তো চলে যাবেন বা আর কাজ করবেন না, এরকম কিছু একটা বলে দিলেন। তাদের বিবৃতি নিয়ে আমি কথা বলবো, তার আগে একটু বলি ঢাকা শহরকে জিম্মি করা শুরু হয়েছে কখন থেকে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রতিদিনই ঢাকা শহরে কোনো না কোনো আন্দোলন। সরকার কিন্তু রাগ করেনি, এগুলো এক ধরনের মেনে নিয়েছে। মোটামুটি রমজানে এবং রমজানের কিছুটা সময় পর এই পরিস্থিতিটা স্থিতিশীল হয়ে এসেছে। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একেবারে 3 দিন রাজধানীকে জিম্মি করে রেখেছে। রাজধানীতে মব করে বলেন কিংবা আন্দোলনে তৈরি করে দিন রাত শাহবাগ আটকে রেখে অবরোধ করে মানুষকে জিম্মি করে তারা সরকারের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি আদায় করে নিলেন। কারা করলেন? সরকারেরই লোক, যারা সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারাই 3 দিন ধরে শাহবাগ অবরোধ করে রাখলেন। সরকার রাগ করেনি। এরপরে যখন জগন্নাথের ছেলে মেয়েরা নামলো, যখন শ্রমিকরা নামলো, যখন ইশরাকের মেয়র পদে বসানোর জন্য ইশরাকের সমর্থকরা নামলো, তখন সরকার রাগ করে ফেললো। সরকার আর এটা নিতে পারেনি। আপনি কেন যখন আপনার লোকেরা, যখন জামাত শিবির, যখন এই এনসিপি, যখন ইনকিলাব মঞ্চ সবাই এক হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে, তখন কেন প্রধান উপদেষ্টা আপনি বলেননি আমি পদত্যাগ করব? এখন কেন এই অন্যান্য রাজনৈতিক দল কিংবা অন্যান্য শ্রমজীবী সংগঠন আন্দোলনে নামার পর আপনি রাগ করছেন? এতে বোঝা যাচ্ছে আপনি কাউকে স্পেস দিতে চাচ্ছেন, কাউকে স্পেস দিতে চাচ্ছেন না। রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে যে আপনি কারো প্রতি পক্ষপাত দুষ্ট এবং তাদের কথা শুনে আপনি নির্বাচনকে অনেক পিছিয়ে দিতে পারেন, ঠিক সেই অভিযোগটাই যে আপনি আপনার কর্মের মাধ্যমে প্রমাণ দিচ্ছেন। একটু দেখি বিবৃতিতে কি বলেছে। আমি প্রথম আলো থেকে বিবৃতিটা একটু পড়ছি। এই বিবৃতিটা মধ্য দিয়ে স্পষ্টত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বুঝিয়ে দিয়েছেন তারা তাদের কোনো ভুল দেখতে পাচ্ছেন না। গত 10 মাসে যে তারা আদতে দেশের জন্য তেমন কিছুই করতে পারেননি, দেশকে যে একটা সঠিক ট্র্যাকে, একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে দেশটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা, 10 মাস কিন্তু কম সময় না। আর 2 মাস পরে কিন্তু 1 বছর হয়ে যাবে। আপনি দিনের শুরুতেই বোঝা যায়, সূর্য দেখলেই বোঝা যায় দিনটা আপনার কেমন যাবে। ডক্টর ইউনূস বুঝিয়ে দিয়েছেন তার দিনের শুরুটা এত বাজে হয়েছে, তার দিনটা, এবং তিনি যদি আগামী আরো 2, 4, 5 বছরও ক্ষমতায় থাকেন, এটা খুবই বাজে যাবে। তার শাসন আমল খুবই জঘন্য যাবে, এটা স্পষ্ট। তিনি গত 10 মাসে রাজনৈতিকভাবে ঐকমত্যের দিক থেকে, যে কোনো দিক থেকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, সব দিকে, সব জায়গাকে এক জায়গায় এনে তিনি একটা ট্র্যাকে উঠতে পারেন নাই। এই 10 মাসে কেউ চাই নাই বাংলাদেশকে আপনি সিঙ্গাপুর বানাই ফেলেন, বাংলাদেশকে আপনি মালয়েশিয়া করে ফেলেন, কেউ এটা আশা করেনি। একটা ঐক্য, সব মানুষকে বিভাজন তৈরি না করে সব মানুষকে এক জায়গায় এনে আপনি কিছু স্বপ্ন দেখাবেন যে আমি এটা করতে চাচ্ছি। আপনি এর মধ্যে কি নিয়ে আসলেন? করিডোর নিয়ে আসলেন, বন্দর নিয়ে আসলেন, ওইগুলো হয় নাই। আর বিএনপির ইশরাকের আর শ্রমজীবী সংগঠনরা আন্দোলন করছে, আর আপনি মন খারাপ করে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন আর কি। যাক, আমি এগুলো নিয়ে আর একটু কথা বলবো। তিনি একটু তার বিবৃতিতে কি বলা হচ্ছে। সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের সক্রিয়তা, সরকার সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড
অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বলছেন সরকারের মূল দায়িত্ব তিনটা: সংস্কার, তারপরে হচ্ছে নির্বাচনের কথা তারা শেষেই বলে, সংস্কার, বিচার এবং নির্বাচন। ঠিক আছে, আপনি এটা ক্রনোলজিক্যালি করেন, কিন্তু এই 10 মাসে আপনি কি এমন সাইন দেখাইতে পারলেন যে হচ্ছে আপনি সংস্কারের পথেও ঠিকভাবে দ্রুত গতিতে আগাচ্ছেন, আপনি বিচার প্রক্রিয়ার মধ্যে, বিচারের যে প্রক্রিয়া সেটার মধ্যেও আপনি সঠিকভাবে রয়েছেন, আপনি নির্বাচনের সঠিক পথে রয়েছেন, কিভাবে আপনি বুঝিয়েছেন? এই তিনটা ট্রেন্ড তো একসঙ্গেই চলতে পারে। আপনার তিনটা ট্রেন্ড কি একসঙ্গে চলছে? ওই সংস্কারের যেটা চলছে এটা এত ধীর গতিতে চলছে, মনে হচ্ছে যে আপনাকে এই সংস্কার করতে হলে 15 বছর ক্ষমতায় থাকতে হবে, এরকমই মনে হচ্ছে। আর বিচার প্রক্রিয়া সেটা তো আরো দেরিতে, সেটাও সংস্কার, তাও দুই একটা ধরেন যে আপনি 2-4 বছরের মধ্যে করতে পারলেন, যদিও তারা কতদিন ক্ষমতায় থাকে সেটা এখন বড় প্রশ্ন। ধরলাম 1 বছর 1.5 বছরের মধ্যে করতে পারলেন, বিচার তো আর 1 বছরের মধ্যে হবে না। যে প্রক্রিয়ায় যাচ্ছে এটা এটা 1 দশক লেগে যাবে, এটা একটা। আর নির্বাচন, এটা তো কোনো নামগন্ধই নেই, শুধু একটা নির্বাচন কমিশন গঠন হইল, এরপর আর কোনো কিছুই হইল না। ভোটার তালিকা কয়েকটা হালনাগাদ হইলো, আর কিছুই হইল না। নির্বাচনের বিষয়ে আর কোনো ফলো আপই নেই। বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন। এই ধরেন ডিসেম্বর বা জানুয়ারিতেও যদি নির্বাচন করে বা ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন করে, কোনো প্রস্তুতি আছে? কোনো কথাবার্তা আছে? কোনো কিছুই নেই। সরকারের মতো ঘুমাচ্ছে, দিন পার করতেছে, আর কিছু হইলেই রাগ করে পদত্যাগের হুমকি দিয়ে দিচ্ছে। বিবৃতিটা একটু সরাসরি পড়ি। একনেকের উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকের পর আসলে বিবৃতি দেওয়া হয়। তিনি বললেন, বিবৃতিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই পরিকল্পনা কমিশনে, এই শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এই বৈঠকটি হয়। এইসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে, জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার, সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এতদিন কেন আপনারা ঐক্যটা তৈরি করেন নাই? ঐক্য তো ছিলই। 5 আগস্টের পর যখন আপনার সরকার ক্ষমতায় বসেছে, সব ঐক্য ছিল। ভারত বিরোধী একটা ঐক্য এখানে তৈরি হয়েছে, যখন ভারত বাংলাদেশকে নিয়ে তাদের দেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছিল, তখন একটা ঐক্য হইল। ওই ঐক্যটা আপনি নষ্ট করলেন কেন? এটা নষ্ট করেছে কি? বিএনপি গত 4 দিন এই ইউনূস পদত্যাগের ঘোষণা দেওয়ার বা হচ্ছে পদত্যাগের এই যে গুঞ্জন, এই কথা ওঠার আগে বিএনপি 4 দিন দেখা করতে চাইল, আপনি কেন দেখা করলেন না? জামায়াত ইসলামী সর্বদলীয় বৈঠকের ডাক দিল, আপনি কেন সেটাতে সায় দিলেন না? আপনি নাকি ঐক্য করবেন। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানকে জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সরকারের সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সব জনসম্মুখে উত্থাপন করবে। তো উত্থাপন করেন, এতদিন কি কি বাধা পাইছেন, কোন জায়গা থেকে বাধা পাইছেন সেগুলো বলেন, মানুষের সামনে এসে বলেন, অসুবিধা নেই তো। দৃশ্যমানভাবে বিএনপি এই সরকারের উপর মূলত কি চাপ দিয়েছে? নির্বাচন নিয়ে, আর কোনো কিছু নিয়ে চাপ দিয়েছে? করিডোর নিয়ে বিএনপি বক্তব্য দিয়েছে, বন্দর নিয়ে বিএনপি বক্তব্য দিয়েছে, করিডোর নিয়ে সেনাবাহিনী বিরোধিতা করেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এলে সেনাবাহিনী বিএনপি কথা বলবে না? নাকি আপনি যা বলবেন, আপনি আপনার এই সরকারের স্বকীয়তা চাচ্ছেন? মানে আপনি যদি চান করিডোর দিয়ে দিতে, আপনার দিয়ে দিতে পারবেন, এই স্বাধীনতা আপনি চাচ্ছেন? আপনি যদি চান আপনি বন্দর দিয়ে দিবেন, আপনি এই স্বাধীনতা চাচ্ছেন? তো এটা তো কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার তো দূরের কথা, এটা একটা নির্বাচিত সরকারেরও তো কাজ। এই কাজ নয়, এই কাজটি করতে গেলে নির্বাচিত সরকারও জনগণের বাধার মুখে পড়বে, তারপরে তাদের যে অপোজিশন থাকবে তাদের বাধার মুখে পড়বে না? অবশ্যই পড়বে। আপনি করিডোর দিয়ে দিবেন, এখান দিয়ে এই রাখাইন রাজ্যে যাওয়ার জন্য আপনি জাতিসংঘকে রাস্তা দিয়ে দিবেন, তারপরে
আপনি আমাদের বন্দর নিয়ে বিদেশি বহুজাতিক কোম্পানিকে দিয়ে দিবেন, এগুলো তো মানুষ মেনে নেবে না। এটা এরপরে আপনি বলছেন কি সক্রিয়ভাবে কাজ করতে দিচ্ছে না। কে দিচ্ছে না, কিভাবে দিচ্ছে না, আপনি সেটা প্রকাশ করেন। এতদিন কেন করেননি? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টা নিয়ে নানান গুঞ্জন চলছে, আমি মনে করি এই লোকটার পদত্যাগই করা উচিত। তিনি গত 10 মাসে বাংলাদেশে সেরকমভাবে কিছুই করতে পারেননি। তার উপদেষ্টাদের অনেকেই ব্যর্থ হয়েছেন তাদের সবার কাজে, বেশিরভাগই তাদের কাজে ব্যর্থ হয়েছে। কিভাবে? আপনি 10 মাসে আসলে এই সরকার কি করতে পেরেছে? একটা ভালো উদাহরণ দেখেন তো। অনেকেই ব্যাংকিং খাতের কথা বলবেন, অনেকে অনেক কিছুর কথা বলবেন, কিন্তু ব্যাংকিং খাত আমাদের গত 10 মাসে খরচটা হয়েছে কোথায়? কয়েকটা বকেয়া বিল দেওয়া হয়েছে, দেনা দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে, এই ছাড়া আমাদের কোনো দেশীয় কোনো কার্যক্রম চলছে? উন্নয়নমূলক যে কার্যক্রম সেগুলো চলছে? আমরা কি খুব আহামরি বেশি পণ্য আমদানি করছি? একেবারেই না। তাহলে এখানে তো অর্থনীতি একটা স্থিতিশীল জায়গার দিকে ধীরে ধীরে যাবে। আপনি যদি দেখেন গত 3 মাসে, 3 মাসে না দুঃখিত, গত কয়েক মাসে শেখ হাসিনার পতনের পর প্রবাসীরা যে পরিমাণ সাপোর্ট দিয়ে বিদেশি রেমিটেন্স পাঠাচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তো দেশের অর্থনীতি ভালো হবে না কেন? কিছুটা একটা স্টেবল জায়গায় যাবে না কেন? এটা যে আরো ভালো হয়নি এর দায়ও কিন্তু এই সরকারকে নিতে হবে। আর কি করেছে এই সরকার? এখন তারা এসব বলছে আমরাই পবিত্র, আমরাই ভালো, আমরাই ভুল করিনি, মানে আমরাই ঠিক, বাকি সবাই আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। কে কাজ করতে দিচ্ছেন আপনাদেরকে? প্রকাশ করেন। আপনাদের ভুলগুলো যদি আপনারা আগে প্রকাশ না করতে পারেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনাও বলতো আমার অপরাধটা কি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের টোনও একই রকম, যে আমার অপরাধটা কি। শুরুতে যে কথাটি বলেছি, আসলে আমাদের ক্ষমতার চেয়ারগুলোই এরকম, এরা কখনো তার শাসককে অপরাধ দেখাইতে পারে না। এটা এক ধরনের পিউরিফাই, ওই যে ফিল্টার থাকে না, ফিল্টারের মতো, যে ওইখানে বসে সেই অটোমেটিক ফিল্টার্ড হয়ে যায়। তার কোনো ভুল থাকে না, তার কোনো দোষ থাকে না, কিছুই থাকে না। সব দোষ বাংলাদেশের জনগণের, সব দোষ বাংলা ওই সরকারের অপোজিশনে যারা থাকে তাদের, সব দোষ তাদের। আর সরকারের লোকদের কোনো দোষ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দোষ নেই, সেই নিষ্পাপ শিশু এবং তার কোনো অপরাধ নেই। অন্যান্যরা দোষ, তিনি কয়দিন পরে সেগুলো বলেই হয়তো তিনি চলে যাবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।